আজকে এই ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের ভুলগুলো নিয়ে। শুধু আলোচনা করব না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় মোহনবাগানের ভুল হয়েছিল, কী ক্ষেত্রে প্রবলেম হয়েছিল, কেন আমরা এগিয়ে থেকে ম্যাচটা ড্র করলাম। তার আগে বলতে চাই, আপনারা ইমোশনাল হয়ে অনেকেই কমেন্ট করছেন ঠিকই, কিন্তু কমেন্টগুলো ম্যাক্সিমামই ইললজিক্যাল। এক্ষুনি মলিনাকে তাড়িয়ে দিয়ে হাবাসকে নিয়ে আসা হোক, মোহনবাগান এএফসি কাপ থেকে নাম তুলে নিক, মলিনাকে দিয়ে চলবে না, তাহলে এবছর আইএসএলটা দেখা বন্ধ করে দিন, কারণ মলিনাকে তো ওরমভাবে দুটো ম্যাচ খেলে তাড়িয়ে দেওয়া যাবে না। তাহলে এর সলিউশন একটাই হতে পারে, আপনি এবছর আইএসএলটা দেখলেন না, পরের বছর নতুন কোচ এলে আপনি দেখবেন। মোহনবাগান সিডিএম নেয়নি, খুব ভুল করেছে, আমিও জানি। এখন বলে কোনো লাভ নেই, যা টিম আছে, যা কোচ আছে, যা কোচিং স্টাফ আছে, তাই নিয়ে খেলতে হবে। হ্যাঁ, ভালো কোচ এলে, বড় বড় প্লেয়ার এলে টিম অনেক ভালো খেলতো, সে আমিও জানি, সবাই জানি, কিন্তু এটা বলে কোনো লাভ নেই। এখন কোনো বড় প্লেয়ারকে মাঝখানে নিয়ে আসা সম্ভব নয়, আর সিডিএম নিয়ে আসাও সম্ভব নয়। অতএব যা আছে তাই দিয়ে করতে হবে। হ্যাঁ, বলতে পারেন কেন ভাবিনি, তো সেটার উত্তর তো আমি দেবো এখানে বসে নেই দেওয়ার জন্য, কারণ আমাদের ম্যানেজমেন্ট কী ভাবছে সে তো আর আমায় জিজ্ঞেস করে টিম বানায়নি, বা আমাকেও তার জবাবদিহি করবে না। অতএব এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন না। তাহলে তো আমিও বলতে পারি, লিওনেল মেসিকে যদি মোহনবাগান আনতে পারতো, সঞ্জীব গোয়েঙ্কার তো অনেক টাকা আইপিএল থেকে অনেক টাকা ইনকাম করে, সব টাকা ঢেলে দিয়ে যে মার্কি প্লেয়ারের দুটো জায়গা আছে সেখানে লিওনেল মেসিকে নিয়ে এলে ও একাই ম্যাচটা ঘুরিয়ে দিত, একাই আমরা জিতে যেতাম। তো এইগুলো ইললজিক্যাল কথাবার্তা। তার চেয়ে বরং আমরা দেখে নিই কী কী ভুল হচ্ছিল। সেই ভুলগুলো যদি মোহনবাগান ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফেরা চেঞ্জ করাতে পারে, ভুলগুলোকে শোধরাতে পারে, তাহলে মোহনবাগান পরের ম্যাচগুলো জিতবে, ভালো রেজাল্ট করবে, এবছরও ভালো কিছু করতে পারে। এবার দেখুন, একদম প্রথম ভুল, একদম সেন্টার থেকে খেলা শুরু হচ্ছে, সেখান থেকেই প্রথম ভুলটা শুরু হয়েছে। এখানে দেখতে পাবেন ছবিতে, আশিস রায় পেছন দিকে তাকিয়ে দৌড়চ্ছে, আর দিব্যেন্দু তার মুখের দিকে তাকিয়ে আছে। দিব্যেন্দু বুঝতে পারছে না আশিস রায় কী করবে, কারণ আশিস রায় তাকিয়ে আছে পেছন দিকে। ও বলটা তুলবে, কোথায় পড়বে সেটা আশিস রায় দেখবে, ততক্ষণে কিন্তু বিপিন এই পাশ দিয়ে ঢুকে যাচ্ছে। আর দিব্যেন্দু বুঝতে পারছে না ও বিপিনকে নেবে না মাঝখানে আরেকটা প্লেয়ার আছে তাকে নেবে, কাকে নেবে ও বুঝতে পারছে না। আর আশিস রায় সামনের দিকে তাকাচ্ছেই না, ও পেছন দিকে তাকিয়ে দেখছে যে প্লেয়ার কোথায় বলটা তুলবে। তো এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দুটো প্লেয়ারের মধ্যে কমিউনিকেশনের একটা বিশাল বড় গ্যাপ রয়েছে, যে দুজনকে মধ্যে কোনো কম্বিনেশনই নেই, যে কে প্লেয়ারটাকে আটকাবে, কে এগোবে, কে ব্লক করবে, ওরা কিন্তু নিজেরা জানে না। ঠিক এই মুভমেন্টেরই কন্টিনিউয়াস ঘটনা। বিপিন ঢুকে গেছে, বিপিন এখান থেকে ক্রস তুলবে, আশিস রায় অলরেডি হাল ছেড়ে দিয়ে পেছনে দাঁড়িয়ে আছে। সুভাশিস সামনের প্লেয়ারকে গার্ড নিয়েছে, অ্যালবার্তো একজনকে গার্ড নিয়েছে, ওদিকার একটা প্লেয়ার খালিতে দাঁড়িয়ে আছে। বিপিন এখান থেকে যদি ক্রসটা তুলে দেয় ওই প্লেয়ারের পায়, তাহলে ওখান থেকেই একটা গোল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই প্লেয়ারকে কেউ গার্ড করেনি, ওই প্লেয়ারকে কার গার্ড করার কথা ছিল, লিস্টন ফ্রেমের মধ্যেই নেই। ও কোথায় আছে ভগবান জানে, ও বোধহয় মাঝমাঠের কাছাকাছি কোথাও আছে, ও খালিতে ঢুকছে, ওপাশের প্লেয়ার খালিতে ঢুকছে। এই বলটা সেভ করেছিল অ্যালবার্টো একটা দুর্ধর্ষ হেড করে ওটাকে ক্লিয়ার করে দেয়। যদি ওইখানে অ্যালবার্টো হেডটা না করতো, তাহলে এই প্লেয়ারটা ঢুকে গিয়ে ওখানে বলটা পেয়ে যেত, এবং ওখান থেকে ওরা আবার ব্যাকপাস করতো বা একটা ক্রস তুলে দিত, সেটা হেড করে গোল হয়ে যেতে পারতো, অনেক কিছু হতে পারতো। তো এই প্লেয়ারটা ওখানে খালি। এবার চলে আসি আর একটা সিচুয়েশান। দেখুন, এখান থেকে ক্রস উঠেছে, বিপিন একটা ক্রস তুলেছে, অ্যালবার্টো বলটাকে ফলো করছে, সুভাশিসও বলটাকে ফলো করছে। এদিকে ছাংতে দেখুন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে, ওখান দিয়ে ছাংতে ঢুকে যাবে। আর সুভাশিসকে আমি গত কয়েকটা ম্যাচ ধরে দেখছি, বল এয়ারে যখন থাকছে ও বলকে দেখছে, বল প্লেয়ারের পায়ে পড়ছে, প্লেয়ার বল পায়ে পাওয়ার পর ওকে কাটিয়ে জায়গা তৈরি করবে, পুরোটাই সুভাশিস দেখবে। সুভাশিস এগিয়ে গিয়ে বলটা কিছুতেই ক্লিয়ার করতে পারবে না, বা লাফিয়ে হেড করে ক্লিয়ার করতে পারবে না। ও প্রত্যেকবারই বলগুলোকে পড়তে দেবে এবং প্লেয়ারের পায়ে আসতে দেবে, প্লেয়ারকে কাটাতে দেবে, তাকে অন্য প্লেয়ারদের পজিশান নিতে দেবে। কেন? এটাই তো আমি বুঝতে পারছি না, কেন এটা কী ধরনের খেলা হচ্ছে সুভাশিসের থেকে, আনএক্সপেক্টেড। এরকমভাবে যদি ও প্রত্যেকটা ম্যাচে ক্রসগুলোকে দেখতে থাকে, তাহলে কিছু করার নেই। এরপর দেখুন, যে গোলটা অফসাইডের জন্য ক্যান্সেল হয়েছিল, বিপিন পা লাগিয়ে দিয়েছিল বলে, এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে মাঝখানে দুটো মুম্বাই সিটি প্লেয়ারকে আটকানোর জন্য আমাদের 4 জন প্লেয়ারই চলে গেছে ওদের কাছে, আর পেছনে ওদের জন টোরাল ও খালিতে দাঁড়িয়ে আছে শটটা মারবে বলে। বাকিরা কিন্তু ওর দিকে কেউ নজর দিচ্ছে না, ওরা সবাই মিলে চলে গেছে ওই দুটো প্লেয়ারকে গার্ড করতে। মানে এখানেও কমিউনিকেশনের গ্যাপ, কেউ জানে না কাকে নিতে হবে, সবাই দুজনকে নিতে চলে গেছে। এমনকি তাই নয়, ওদের দুজনকে জয়েন করার জন্য দেখুন পেছন থেকে
আমাদের আশিস রায়, দিব্যেন্দু ওরা দুজনেও দৌড়চ্ছে, মানে ওই দুটো প্লেয়ারকে ওরা 6 জনে মিলে গার্ড করবে। আর এখানে বিপিন খালি পড়ে আছে। সুভাশিস যদি শটের সময় এগিয়ে না থাকতো তাহলে বিপিন অফসাইড হতো না এবং গোলটা হয়ে যেত। বিপিনকে এখানে ওরা ছেড়ে দিয়েছে এবং দেখুন ওরা মুভমেন্ট নিচ্ছে, সবাই মিলে ওইখানে গিয়েই জটলা করবে, যে সার্কেলটা দিয়েছি ওই দিকেই সবাই ছুটছে। এমনকি দেখবেন বিপিনের পেছনেও একটা প্লেয়ার রয়েছে, এই প্লেয়ারটা যদি দৌড়ে ভেতরে ঢুকে যায় ও একটা সুযোগ পাবে শট মারার, আরামসে ওখান থেকে ও গোলে ঢুকিয়েও দিতে পারে। নেক্সট দেখুন আবার একই রকম সিচুয়েশান, বল ওপর থেকে পড়ছে, সুভাশিস বল দেখছে, বল পড়বে, ছাংতে কাটাবে, পাস দেবে, তার থেকে গোল হবে, সবটাই দেখবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সুভাশিসের কনফিডেন্স নেই যে ওখানে গিয়ে বলটাকে আমি ক্লিয়ার করে দিতে পারবো। ও ভাবছে বলটা ক্লিয়ার করতে গিয়ে যদি আমি ছাং থেকে ফাউল করি তাহলে পেনাল্টি হবে, বলটা যদি আমি ক্লিয়ার করতে না পারি তাহলে ছাংতে পেয়ে যাবে। সেই জন্য ও আর ডাইরেক্ট যায়নি। ও কখন ক্লিয়ার করবে? যখন ছাংতে বলটা পায়ে পাবে। ও এয়ারে ক্লিয়ার করতে পারবে না, ওর কিন্তু হাইট ছাংতের থেকে বেশি। লাফিয়ে গিয়ে কিন্তু ছাংতের ওপর থেকে হেড করে বলটাকে বাইরে করে দিতে পারে, কিন্তু ও রিস্ক নেবে না, ও ভয়ে রয়েছে যে আমার গায়ে লেগে যদি পড়ে যায় তাহলে ফাউল হয়ে যাবে, পেনাল্টি দিয়ে দেবে, তাই জন্য ও ক্লিয়ার করবে না, ছাং থেকে পুরোপুরি খেলতে দেবে ও। এবার দেখুন একটা ইম্পর্টেন্ট ছবি, এর পরের সিচুয়েশানটাই, ওখান থেকে ছাংতে বলটা পেয়ে কাটিয়ে ওখান থেকে ক্রসটা তুলছে। এবার এখানে একটা জিনিস দেখুন যে আশিস ডাই বল দেখছে, ওর পেছনে ক্যারলিস কিন্তু পজিশান নিচ্ছে হেডটা করার জন্য। এটা ঘটনা, এরিয়াল বলে আশিস ডাই যদি পেঁচিয়ে এসে ওর গায়ে গায়ে লেগেও থাকতো তাহলেও এরিয়াল বলে ওর মাথা পর্যন্ত আশিস ডাই পৌঁছতে পারতো না, প্লেয়ারটা অনেক লম্বা। আশিস ডাই একটা প্লেয়ারের ঘাড়ে উঠে যদি লাফাতো তাহলে অত উঁচু পর্যন্ত পৌঁছতে পারতো, নর্মালি লাফিয়েও অত দূর পৌঁছতে পারতো না। এবার দেখুন অ্যালবার্টোর পেছনে দুজন মুম্বাই সিটি এফসির প্লেয়ার, সেও কিন্তু গার্ডে নেই। যদি ছাংতে বলটা ক্যারলিসের কাছে না দিয়েও ওইরম জায়গায় জাস্ট অ্যালবার্টোকে টপকে ফেলতো, ওখান থেকে কোনো প্লেয়ার কিন্তু শট মেরে গোলে ঢুকিয়ে দিতে পারতো। তাহলে এই সিচুয়েশানে কি করাটা উচিত ছিল? ওই ছাং থেকে ওখান থেকে ক্রসটা তুলতে দেওয়াই উচিত ছিল না, সুভাশিসের পা দিয়ে বলটাকে আটকে বা কর্নারের দিকে যে কোনোভাবে বডি ফডি দিয়ে বার করে দিতে হতো। সেটা সুভাশিস করেনি, সুভাশিস দেখলো, ও ক্রসটা তুললো এবং ক্রসটা তোলার পর আপনারা যদি খুব ভালো করে এই সিচুয়েশানটা দেখেন, এখানে গোল হলে কাউকে দোষ দেওয়ার কোনো জায়গা থাকতো না একমাত্র সুভাশিস ছাড়া। যদি সুভাশিস বলটাকে ক্লিয়ার না করতো, মানে ক্লিয়ার যদি করে দিত, তাহলে এই সিচুয়েশানটা ক্রিয়েটই হতো না। এখন আপুইয়াও যদি দুজন প্লেয়ারকে টপকে গিয়ে বিশাল কাইতের সামনে চলে যেত তাহলে এই প্লেয়ারগুলো পেঁচিয়ে এসে শট মারার পজিশন করে নিত, ফলে কারোরই কিছু করার ছিল না এখানে। এবার দেখুন যে বিপিনের ইন্ডিভিজুয়াল এফর্টটা ছিল, বিপিন এখান থেকে বল নিয়ে এগোচ্ছে, সামনে আশিস রাই ওকে আটকানোর চেষ্টা করছে। এটা ঠিক তার পরের ছবি, বিপিন আশিসকে কাটিয়ে দিয়েছে, আশিস আর আপুইয়া হাল ছেড়ে দিয়েছে, ওরা আর ওকে আটকানোর চেষ্টা করবে না। দিব্যেন্দু ওখান থেকে ছুটে আসছে, দিব্যেন্দু ওকে যদি আটকাতে পারে, কিন্তু আলটিমেটলি আটকাতে পারেনি, ও সোজা ঢুকে গিয়ে সাইড দিয়ে ঢুকেছিল বলে শটটা ঠিক মতো ছিল না, সাইড নেট করে বেরিয়ে চলে যায়। এখানে প্রবলেম হলো হালটা ছেড়ে দিল কেন? আশিস রাই ক্লান্ত হয়ে গেছে, আপুইয়াও ক্লান্ত হয়ে গেছে মানছি, কিন্তু তারা যদি ক্লান্ত হয়ে গিয়ে হাল ছেড়ে দেয় তাহলে ম্যাচটাও ছেড়ে দিতে হবে। নেক্সট দেখুন আর একটা অ্যাটাক, এখানে বিপিন ওখানে সাইডে দাঁড়িয়ে আছে, ওকে গার্ড করার কেউ নেই এবং চৌকো বক্সটাতে দেখুন মুম্বাইয়ের একটা প্লেয়ারকে আমাদের 3টে প্লেয়ার কভার করে রেখেছে, অথচ বিপিন ওদিকে খালি। তার মানে এখানেও কমিউনিকেশনের প্রবলেম রয়েছে, কে কাকে গার্ড করবে, কোন সময় কাকে গার্ড করতে হবে সে সম্পর্কে প্লেয়ারদের ধারণা নেই, সবাই মিলে একটা প্লেয়ারকেই টার্গেট করে ছুটে যাচ্ছে। এরপর দেখুন গোল যখন হলো, মানে আমরা যে প্রথম গোলটা খেলাম, এখানে সুভাশিসের ক্লিয়ারেন্স, এত সুন্দর ক্লিয়ারেন্স যেটা ওখানেই পড়লো এবং টিরি সুযোগ পেল বলটা গোলে মারার জন্য। ঠিক আছে, আমি ধরলাম এই ভুলটা হলেও হতে পারে, ঠিকমতো মাথায় লাগেনি, বৃষ্টি পড়ছিল, বল পিছলে গেছে, তবুও একজন প্রপার ডিফেন্ডারের থেকে এটা এক্সপেক্ট করা যায় না যে সে ক্লিয়ারেন্সটা ঠিকমতো করবে না, বা এমন ক্লিয়ার করবে যে বলটা গিয়ে ওখানেই পড়বে, একটু এদিক ওদিক যাবে না। এমন টিরি শট মারলো, তাই টিরি না মারলেও আরেকজন প্লেয়ার যে ছিল সেও শট মেরে ঢুকিয়ে দিতে পারত। এবার দেখুন মুম্বাইয়ের ডিফেন্স, আশিস রাই ওখানে ঢুকে গেছে, ওখান থেকে যদি ক্রস তোলে, এখানে সম্ভবত জেসন কামিন্স রয়েছে না গ্রেগ রয়েছে, সাহাল রয়েছে, তো যদি ওখান থেকে বলটা তোলে সাহাল কিন্তু এখানে গোলে ঢুকিয়ে দিতে পারে। সাহিল পানোয়ার কিন্তু রিস্কই নিল না, ওখানে বডিটা ফেলে ক্রসটাকে নষ্ট করে দিল, আশিস রাইকে ক্রসটা তুলতেই দিল না। এইটা হচ্ছে ডিফেন্স। এবার চলে আসি দ্বিতীয় গোলটায় যখন প্লেয়ার শট নিচ্ছে, আপনি এই হাফ সার্কেলটা দেখতে পাবেন, ওখানে গুনে দেখুন 3টে মুম্বাইয়ের প্লেয়ার
আর আমাদের 5টা প্লেয়ার ওখানে ঢুকে বসে আছে, ফলে এখানে প্লেয়াররা ওপেন হয়ে গেছে। আর যদি এতগুলো প্লেয়ার ওখানে থাকতো তাহলে যে শটটা মেরেছিল তাতে কেউ গা লাগাতে পারলো না, বডি লাগাতে পারলো না, বা পা দিয়ে বলটাকে একটুও ডিফ্লেক্টেড করতে পারলো না, কিছুই করতে পারলো না, অথচ তারা সবাই মিলে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে বসে আছে। একটা প্লেয়ার মুম্বাইয়ের তো লাইনের বাইরে দাঁড়িয়ে আছে, আর দুটো প্লেয়ার ওখানে রয়েছে, তাও যে কেউ প্রপার তাদের গার্ড করে রেখেছে ব্যাপারটা নয়। এধারে দাঁড়িয়ে তাকিয়ে দেখুন ছাংতে কিন্তু খালিই আছে। ও যদি গোলে শট না মেরে আপুইয়াকে হালকা করে কাটিয়ে বলটাকে এদিকে ছাং থেকে দিয়ে দিত, ছাংতেও একটা ওপেন নেট পেত শট মারার জন্য। সুনীল ছেত্রী বলেছিল ফুটবল খেলাটা মাথার বুদ্ধির খেলা, সবসময় গায়ে গতরে দৌড়ে গেলেই হয় না, বা মাঠে গিয়ে আমি জান প্রাণ লড়িয়ে দিলাম অথচ আমার মাথায় কোনো বুদ্ধি নেই, তাহলে হয় না। আর বলেছিল 2 থেকে 2 মিনিট পর্যন্তই ম্যাক্সিমাম একটা প্লেয়ার বল পায়, বাকি পুরো খেলাটা হয় পজিশনিংয়ের ওপর। এই পজিশনিংয়েরই প্রবলেম রয়েছে মোহনবাগানের। মোহনবাগান প্রপার পজিশনই নিতে পারছে না যে সময় ডিফেন্স করছে। আর শুধু ডিফেন্ডারদের দোষ দিয়ে কোনো লাভ নেই, মডার্ন ফুটবলে কিন্তু ডিফেন্ডাররা শুধু ডিফেন্ড করে না, প্রত্যেকটা প্লেয়ারকেই নেমে এসে ডিফেন্স করতে হয়। তো প্রত্যেকটা প্লেয়ারকে ডিফেন্সটাও বুঝতে হবে এবং প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে ডিফেন্সিভ কমিউনিকেশনটাও রাখতে হবে। মোহনবাগান টিমের কমিউনিকেশনের যথেষ্ট প্রবলেম আছে, পাস দেওয়ার ক্ষেত্রে, অ্যাটাকের ক্ষেত্রেও আমি দেখেছি প্রপার জায়গায় প্রপার প্লেয়ারকে তারা পাস দিতে পারছে না, হয় দেখতে পাচ্ছে না, একটা খালি প্লেয়ারকে ছেড়ে দিয়ে এমন একটা প্লেয়ারকে দিচ্ছে যাকে দুটো প্লেয়ার ঘিরে রয়েছে। তো এই আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমটা কিন্তু আছেই। ভারতের বাইরে কেউ যদি আমাদের খেলা দেখে তাহলে ভাববে টিমের মধ্যে বোধহয় লবিবাজি আছে, ও ওকে পাস দেবে না, ও ওকে পাস দেবে না। নাহলে এরা যে দেখতে পাচ্ছে না ঠিক মতো যে কে কোথায় খালি আছে সেটা তো বুঝতে পারবে না। তারা ভাববে এরা যখন তাদের দেশের হায়েস্ট লেভেলের ফুটবল খেলছে তখন এরকম করছে মানে এদের টিমের মধ্যে বোধহয় কোনো লবিবাজি আছে, তাই জন্য এ ওকে পাস দেবে না, ও তাকে পাস দেবে না। এই ছিল গতকালের ম্যাচ নিয়ে। আর আনোয়ার আলী নিয়ে আমি এখন 4টে আমার অ্যাজাম্পশানের কথা বলে ভিউ বাড়াতে পারতাম, কিন্তু ফালতু ওটা করে কোনো লাভ নেই, আমার অ্যাজাম্পশান শুনে আপনাদেরও কোনো লাভ নেই। তার থেকে আজকে বিকেলে রেজাল্টটা আসবে, যেটা হবে সেটা প্রপার ডিসিশানটা যেটা কি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এখন থেকে আমার স্পেকুলেট করে এটা হতে পারে, ওটা হতে পারে, এটা হলে এই হবে, ওটা হলে ওই হবে বলে শুধু শুধু ভিউ বাড়িয়ে কোনো লাভ নেই, আপনাদের সময়টাই নষ্ট হবে। তাই এই ভিডিওতে আর আনোয়ার নিয়ে কোনো আলোচনা করলাম না, আনোয়ারের ডিসিশানটা আসুক, তারপর ওটা নিয়ে আলাদা ভিডিও দেবো। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জাস্টিস ফর আরজি কর, এবং জয় মোহনবাগান।